আমার হ্যান্ড স্টিচটাই হলো সিগনেচার পণ্য। এখন অন এন এভারেজ সেল কোনো মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। পণ্যের মান কিভাবে রক্ষা করে? অনেক স্টাডি করি। আপনার প্ল্যানিংটা কি? কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি সব প্রোডাক্টই করে দিই। নবনীল লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আজ আমরা কথা বলবো ওহি বুটিকের স্বত্বাধিকারী নার্গিস পারভিনের সাথে। তিনি যখন ব্যবসায় শুরু করেন, শুরুতে তাকে অনেক কটু কথা শুনতে হয়েছিল, বিশেষ করে আত্মীয় স্বজনের কাছ থেকে। আজকে তিনি যখন সফল হলেন, তাকে নিয়েই এখন তারা গর্ব করেন এবং তার এই যে পথ চলা, এর মধ্যে বেশ চড়াই উতরাই ছিল। তো চলুন শুনে আসি নার্গিস পারভিনের গল্প। নার্গিস আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনি আপনার শুরুর দিককার গল্পটা যদি একটু বলেন, সেখান থেকেই আমরা শুরু করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যবসা জীবনের প্রথমটা এত কঠিন ছিল আমার জন্য, যেটা মানে আমি কল্পনা করতে পারিনি যে আত্মীয় স্বজন বা নিজের কাছের লোকেরা মানে এরকম মন্তব্য করতে পারে। তো মন্তব্যগুলো ছিল অনেক মানে কি বলবো, অনেক খারাপ ইঙ্গিতপূর্ণ ছিল, কিন্তু সেখান থেকে আমি আরও মনের জোরটা বেশি করতে পেরেছি, কারণ মনে হয়েছে যে আমি নিশ্চয়ই ঠিক পথে এগুচ্ছি বলে আজকে তারা আমাকে নিয়ে গসিপিং করছে, আমাদের সমাজ ব্যবস্থাটা মানে নেগেটিভিটিটাকে নিয়ে আসার চেষ্টা করে। তো সেই দিক থেকে নিজেকে বুঝিয়েছি এবং ফ্যামিলি থেকে আমার বাবা মা, আমার হাজবেন্ড, আমার দাদি, যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন আর কি, তাদের সাপোর্টেই কিন্তু আজকে মানে আপনাদের সামনেই নার্গিস পারভিন। তাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি উঠে আসতে পারতাম না। ওহি বুটিক নাম শুনেই বোঝা যাচ্ছে এটি পোশাকের কোনো প্রতিষ্ঠান। তো আপনি তো শাড়ি, 3 পিস, 1 পিস এগুলো নিয়ে কাজ করেন, একটু ডিটেলস যদি বলতেন আরো। হ্যাঁ, ওহি বুটিকটা আসলে আমার বিয়ের পরে আমার মানে শ্বশুর বলেছিলেন যে আপনার মানে আমাকে চাকরি করতে দিবেন না। তো সেই ক্ষেত্রে তখন আমি খুব হতাশায় ছিলাম যে আসলে কি করব, আমি তো এভাবে কখনো চাইনি যে মানে একদম বেকার লাইফ থাকবো। তো আমার বড় ছেলে যখন পেটে, তখন আমি ব্যবসার চিন্তা ভাবনা করি এবং বড় ছেলে হওয়ার পরে আমার আইডিয়াতে তার নাম ওহি, এজন্য আমার বুটিক্সের নামটা দেওয়া হয়েছে ওহি বুটিক। এবং ওহি বুটিকের আমার পথ চলা অনেক বাচ্চা নিয়েই আমার আর যাত্রা শুরু, মানে একটা সদ্যজাত বাচ্চাকে নিয়েই কিন্তু আমার ওইটাও একটা সদ্যজাত বাচ্চা বলবো, যে ওহি বুটিকটাও কিন্তু একটা সদ্যজাত বাচ্চা ছিল। তো দুটো বাচ্চাকে একই সাথে কিন্তু আমি ক্যারি করে পর্যন্ত নিয়ে এসেছি আর কি। তো আমার ওহি বুটিকের প্রোডাক্টে সর্বপ্রথম ছিল 3 পিস, 1 পিস, 2 পিস, এর সাথে নতুন আসলো আপনার কুর্তি নিয়ে এসেছি। তারপরে হলো শাড়ি, যেমন সুতির শাড়িটা আমার খুবই ভালো যায়, আপনার প্রাইডের উপরে ব্লক, তারপরে হ্যান্ড প্রিন্ট, স্কিন প্রিন্ট। আর তারপরে কিছুদিন পরে 4-5 বছর পরে তখন আমি সিল্ক আইটেমটা নিয়ে শুরু করলাম। যখন দেখলাম যে আমি ভালো করতে পারছি, আমি রেসপন্স ভালো পাচ্ছি, তখন আমি সিল্ক আইটেমটাতে গেলাম এবং সিল্ক আইটেমে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমি রাজশাহীতে তখন মানে আর্মি সেশনে আমার খুব ব্যাপক একটা পরিচিতি ছিল। হ্যাঁ, আর্মির বউরা সবসময় মানে সেই ভাবিরা মানে সিল্ক আইটেমটাকে প্রাধান্য দিত, ঐতিহ্যবাহী সিল্ক আইটেমটা। তো তখন থেকে আমার সিল্ক আইটেমটা নিয়েও কাজ করা। আপনার সিগনেচার পণ্য কি? আমার মেইনলি সিগনেচার পণ্য হ্যান্ড স্টিচ। আমি যেটা বলবো যে আপনি যে কোনো জিনিসের ওপরেই আমি হ্যান্ড স্টিচটা করে দিই, সেটা পাঞ্জাবি হোক, বেডশিট হোক, ঘরের পর্দা, শাড়ি, মানে আমার হ্যান্ড স্টিচটাই হলো সিগনেচার পণ্য। কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি সব প্রোডাক্টই করে দিই। আচ্ছা, আপনি আপনার পণ্যের মান কিভাবে রক্ষা করেন? আমার পণ্যের মানটা আমি যেমন কাপড়, কালার, সুতো এবং ডিজাইন, এই চারটার সাথে কখনোই আমি কম্প্রোমাইজ করি না। আমি যখন মনে করি যে একটা ডিজাইন করব, তো সেটা নিয়ে দেখা যায় 2-3 মাস আগে চিন্তা করি ভাইয়া, যে ভাবি যে আসলে আমি যে ডিজাইনটা ভাবছি সেই ডিজাইনটাতে সুতাটা কী ধরনের সুতা ইউজ করব, এটা কি শাড়িতে করলে ভালো হবে না 3 পিসে করলে ভালো হবে। তো দেখা যায় এটা নিয়ে আমি অনেক স্টাডি করি, করার পরে যখন প্রোডাক্টটা একটা মানে রেডি করি আর কি, তখন কাস্টমারদের দেখালে দেখা যায় তারা খুব ভালো রেসপন্স করে এবং কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি দেয়, যে কাপড়ের গজটা মানে ভালো কাপড়টা। অনেকে আছে হয়তো কম প্রাইস দেওয়ার জন্য হয়তো মানে গজ কাপড়টাও কমে দেয়, কিন্তু আমি সেটা কখনোই করি না। আমি চাই যে আপনি একটা পণ্যই নেন কিন্তু ভালো নেন, আমি সেই কোয়ালিটিটাতে কাজ করি। হ্যাঁ, যে আমার কাছে একজন পণ্য নিল, সে যেন সারা জীবন বলতে পারে যে ওহি বুটিকের একটা পণ্য নিয়ে আসলেই সেটা ব্যবহার করে আমি খুব মানে আত্মতৃপ্তি পেয়েছি আর কি। তো সেই জন্য আমি কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না।
কারণ সেলের দিকে আমি তাকাই না ভাইয়া, কোয়ালিটিটা অনেকে আছে হয়তো অনেক প্রোডাকশন হবে, অনেক সেল হবে, আমি যদি একটু দামটা কমাই দিই বা এটা, কিন্তু আসলে একটা ভালো প্রোডাক্ট করতে গেলে কখনোই কিন্তু কম রেটে হয় না ভাইয়া। হ্যাঁ, কারণ ডিজাইনের একটা মূল্য আছে, আপনার সুতার সব কিছু, একটা ডিজাইনারের কিন্তু অনেক বেশি মূল্য, কারণ আমার ইনোভেশনটা কিন্তু আমি নিয়ে আসবো, তো আমার ডিজাইনেরও কিন্তু একটা মূল্য আছে। তো সেই জায়গায় আসলে আমি কখনোই মানে স্যাক্রিফাইসে যাই না, এই জায়গাটাতে আমি খুব স্ট্রং। পোশাকের ডিজাইন কি আপনি নিজেই করেন, নাকি ডিজাইন আসলে আপনার করা হয় না, আপনি অন্যরা ডিজাইন করে দেন, না আপনি যে সেল করেন? ভাইয়া ডিজাইনের ব্যাপারটা হলো কি যে আমি প্রপার শেফে ডিজাইনটা করতে পারি না, আমাদের ডিজাইনার আছে, আমি আমার থিমটা তাকে বুঝাই যে আমি ডিজাইনটা এরকম চাচ্ছি, এটা এখানে এরকম হবে, মানে আমার ভিতরে যেটা আছে আমি আমার ডিজাইনারকে সেটা বুঝাতে সক্ষম হই, এবং সে একটা রাফলি করে দেয়, সেইখানে আবার আমি কিছু কারেকশন করে নিই। কারণ এটার আবার পরিমাপ আছে, তো আপনার হলো জামাতে কেমন হবে, শাড়িতে কোথায় হবে, তো দেখা যায় যে আসলে একজন তো সব কিছুতে পারদর্শী হয় না, তো আমার ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করার জন্য একটা পারদর্শী লোকই আমি রাখছি, যাতে সে পারফেক্টভাবে আমাকে আমার মনের যে ক্রিয়েশনটা সে তুলে ধরতে পারে। আপনি তো শুরুতে অফলাইনে ছিলেন, পরবর্তীতে আপনি অনলাইনে এলেন এবং অনলাইনে এসছেন খুব বেশি দিন হয়নি। তো এই অনলাইনে বিজনেসে ভালো করার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয়? একটু আগেই যেটা নিয়ে কথা হচ্ছিল, একটু যদি শেয়ার করতেন সবার সাথে। অনলাইন ব্যবসাটা ভাইয়া আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের অনলাইন সম্পর্কে আগে ব্যাপক ধারণা রাখতে হবে। আমি অনলাইনটা যদি না জানি, কারণ অফলাইনে দেখা যায় আমি একটা কাস্টমারকে আমার ভালো মন্দ পরখ করে তাকে দেখাতে পারছি, তার সামনে আমি মানে অনেক কিছু বলতে পারছি যেটার, এবং আপনি কাস্টমার আমার, আপনাকে আমি আপনার ফেস দেখে কিন্তু আপনাকে আমি বুঝতে পারছি যে আপনি এটা পছন্দ করছেন কিনা, বা এটা আপনার ভালো লাগছে কিনা। আমরা কিন্তু নিজেদের ভালো লাগাগুলোই কিন্তু চেহারার মধ্যে ফুটাই তুলি, তো সেখান থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই যে এই কাস্টমারকে আমার এই জিনিসটা দিলে সে সন্তুষ্ট হবে, বা ওনার থিমটা এটা যে উনি অন্য একটা জিনিস চাচ্ছে। কিন্তু যখন অনলাইনে আমরা যাই, আমরা মেসেজে আদান প্রদান করি বা হয়তো ভিডিও কলে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার প্রোডাক্টটা তাকে বুঝাতে গেলে আমাকে অনেক কিছু মানে বলে বা অনেক কিছু কৌশলে তাকে বুঝাতে হয়। তো এই কৌশলটা যদি আমি অনলাইনে ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমি আমার কাস্টমার হ্যান্ডেল করতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি কিছুদিন ব্যবসা করার পরে আমি ফ্লপ করে গেলাম। তো আমাকে অনলাইনে ব্যবসা যেটা, যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এবং নতুন নতুন আপডেটগুলো আমাদের ব্রেনে নিতে হবে যে এখন কি ট্রেন্ড চলছে, বা অনলাইনে কি কি প্রযুক্তিগুলো আসছে, এবং কোন কোন প্রযুক্তিটাকে আমি কাজে লাগিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, এবং আমার অ্যাডটা কিভাবে দিব। আমার এখন তো অনেক ফেসবুক আছে, ই কমার্স সাইট আছে, ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে। তো এগুলো যদি আমি না জানি প্রপারভাবে, তাহলে কিন্তু আমি অনলাইনে আগাতে পারবো না। এজন্য সর্বোপরি বলবো যে আগে অনলাইন সম্পর্কে আমাকে ব্যাপক ধারণা থাকতে হবে। এ প্রসঙ্গে আরেকজনের সাথে কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে অনলাইনে যদি ভালো করতে হয় তাহলে ট্রেন্ডটা ধরতে পারাটা খুব জরুরি। এখন কি ট্রেন্ড চলছে বিশেষ করে পোশাকের ক্ষেত্রে, এবং স্টকটা খুব গুরুত্বপূর্ণ, যে কি ধরনের পোশাকটা আসলে স্টক করছি। তো আপনি কি মনে করেন? তো ওনার সাথে কি আপনি একমত পোষণ করেন? হ্যাঁ, অবশ্যই একমত পোষণ করব, কারণ ট্রেন্ডটা যদি আমি না জানি ভাইয়া, তাহলে তো আমি কাস্টমারকে খুশি করতে পারবো না। আমি যদি এখন 10 বছর আগের ডিজাইনটা নিয়ে আমি হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে বসে থাকি, আমার তো সেল হবে না। তাহলে কি করতে হবে, আমাকে অনলাইনে আমাকে দেখতে হবে যে এখন যুগ অনুযায়ী কোথায় কোন ট্রেন্ডটা চলছে। যেমন ঢাকা শহরের ট্রেন্ড কিন্তু আলাদা, আমার রাজশাহী শহরের ট্রেন্ড কিন্তু আলাদা। আর আমি যদি ওভারঅল বাংলাদেশের ট্রেন্ডটাকে ফলো করি, তাহলে কিন্তু আমাকে জায়গা বিশেষে 2-3টা আইটেম রাখতে হবে। হ্যাঁ, ঢাকার ট্রেন্ডটা আলাদা রাখতে হবে, রাজশাহীর ট্রেন্ডটা আলাদা রাখতে হবে, চিটাগাংয়ের ট্রেনটা আলাদা রাখতে হবে, এবং আমাকে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে হবে যে আমি আসলে কোন ট্রেনটা নিয়ে কাজ করছি। তো সেই ট্রেন নিয়ে যদি আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা সফল হব ভাইয়া। তো আপনার ক্ষেত্রে আপনি কি করেন? আপনি একটু আগে বললেন যে ঢাকার একরকম ট্রেন্ড, রাজশাহীতে আরেক রকম ট্রেন্ড হয়। আপনি তো সারা দেশেই আপনার পোশাক সরবরাহ করেন। তো আপনার প্ল্যানিংটা কি থাকে এক্ষেত্রে? আমার প্ল্যানিংটা যেমন এখন ঈদ উপলক্ষে আমাদের রেডি যে জামাগুলো থাকে, ওয়ান পিস যেটা বলি আমরা,
কুর্তি বলি যেটাকে। তো এটা দেখা যাচ্ছে ব্লক স্ক্রিন প্রিন্ট তার সাথে হালকা কাজ করা, এটা ঢাকার জন্য, ঢাকার ট্রেন্ডের জন্য একদম পারফেক্ট ভাইয়া। এবং গরমে কটনের দিকে মানুষ বেশি ঝুঁকছে, কটনে মানে গরমে অনেক কমফোর্টেবল, আর কটনটা মানে সবাই পছন্দ করে। হ্যাঁ, দেখা যায় যে যে কোনো জায়গায় আপনি খুব কমফোর্টেবলি পরে যেতে পারেন। এবং সে কটনের মধ্যে আমরা এমনটা করার চেষ্টা করছি যে আপনি এটা একটা অকেশনেও যেতে পারেন। আমরা আগে মনে করতাম কটন মানে নর্মাল জিনিস, বাসায় পরা জিনিস, কিন্তু এখন সেই ট্রেন্ডটা নেই। এখন কটনে মানে আমাদের দেশীয় পণ্যটাকে এত ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি বা আমরা চেষ্টা করছি, যেখানে আপনি যে কোনো একটা বিয়ে বাড়িতেও কিন্তু আপনি কটন পরে যেতে পারেন, যেটা আমাদের সময় ওই সময় মানেই ছিল কাতান শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, পাকিস্তানি শাড়ি। তো সেইখান থেকে কিন্তু আমরা অনেকটা মানে এগিয়ে এসেছি দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি আড়ংয়ে দেখেন যে মানে বেস্ট। হ্যাঁ, তো সব কিছু মিলে আমরা ফলো করার চেষ্টা করি যে সুতি কাপড়টাকে আরও ভালো করার। আর রাজশাহীর ট্রেন্ডটা বলবো কি, আমরা রাজশাহীতে অতি মধ্যবিত্তরা আমরা বসবাস করি, তো তাদের রেঞ্জের মধ্যে দেখা যায় যে আমরা ওই এলাকাতে দেখা যায় ওখানে অল্প রেটে তারা চায় অনেক কাজ, মানে হাতের কাজটা ভরা, জামাটা ভরা থাকবে। কিন্তু ঢাকার ট্রেন্ডে দেখা যায় যে আপনার অনেক চিকন ছোট একটা কাজ থাকলো, কিন্তু সেই কাজটার মধ্যে একটা ইউনিক থাকবে, মানে সবার থেকে একটু আলাদা থাকবে। তো সেটা কিন্তু ঢাকার ট্রেন্ড। আর রাজশাহীতে কিন্তু ওনারা এটা এত বোঝে না যে এটা ইউনিক প্রোডাক্ট। তারা চায় যে আমি যে টাকাটা দিলাম সেই টাকাতে অল ওভার কাজ থাকতে হবে। হ্যাঁ, মানে ওনারা চায় যে পুরো জামাটাই আমাকে অল ওভার করে দিতে হবে। তো এইটা আসলে পার্থক্য। আবার ঢাকাতে ধরেন যে টপস বা যে কোনো জিনিস কাস্টমারের চাহিদা অনেক থাকে, কিন্তু আমাদের ওইখানে ধরেন যে আমরা সবাই দেখা যাচ্ছে বাচ্চার মা বা স্টুডেন্ট, তারা চায় অনেক বড় একটা ওড়না যাতে মাথায় দিয়ে পড়তে পারি, বা শাড়িটাও হয়তো একটু রিজনেবল প্রাইজের মধ্যে হলো যাতে সে ক্যারি করতে পারে, সে নিতে পারে। কারণ দেখা যায় ওখানকার হয়তো একটা ফ্যামিলিতে আর্ন করে একজন, ঢাকাতে হয়তো 6টা মেম্বারের মধ্যে 5জনই আর্ন করে। তো যার কারণে তারা 10টাকেই ফলো করে। আর ওইখানে দেখা যায় যে হয়তো তারা বছরে 2টা বা 3টা নিচ্ছে কোনো অকেশনে পড়ার জন্য এবং ভরা কাজ। এটাই বলবো আর কি, মানে পার্থক্য। ভোক্তাদের সাইকোলজি বোঝাটাও ইম্পর্টেন্ট। তো আপা, আপনি তো ট্রেন্ডের কথা বলছেন এবং বলতে গিয়ে একটা জায়গায় আপনি ইন্ডিয়ান পোশাক, পাকিস্তানি পোশাকের কথাও বলছিলেন। তো আজকালকার তরুণীরা তো দেখা যাচ্ছে যে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান পোশাকের সাথে দিকে খুব বেশি ঝুঁকে যাচ্ছে আর কি। তো আপনি এই পোশাকগুলোর সাথে আপনি কিভাবে কম্পিট করেন, অথবা ওই ধরনের পোশাকগুলো না কিনে কেন আপনার পোশাক কিনতে আসলে আগ্রহী হবে এখনকার তরুণীরা? এটা আগ্রহটা আসলে তৈরি হয় না, তৈরি করে নিতে হয় আমাদেরকে। তো ইন্ডিয়ান পাকিস্তানি যে মানে ড্রেসগুলো হয়, হ্যাঁ, যেমন বিভিন্ন সিরিয়ালের নাম দিয়ে ড্রেসগুলো হয়, মানুষ দেখা যায় যে আসলে আমরা খুব সহজেই সিরিয়ালের নামগুলো মনে রাখি ওই ধরনের ড্রেসগুলো নিয়ে। আর আমরা পাকিস্তান এবং ইন্ডিয়ান দেখে সেইটা জাস্ট ফলো করি আমরা, যে তারা কি ট্রেন্ডটা নিয়ে আসছে সেটা আমরা দেশি প্রোডাক্টের মধ্যে একটু ইনোভেশন নিয়ে আনার চেষ্টা করছি। এবং এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পাকিস্তানের যেমন কাস্টমার আছে, সেরকম কিন্তু গত 2 বছরে দেশি পণ্যের কাস্টমারও কিন্তু অনেক বেড়েছে। কারণ আমরা আমাদের ট্রেন্ডটাকে চেঞ্জ করতে পেরেছি, যাতে মানে ইন্ডিয়ান পাকিস্তানের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আমি বলবো না যে সমান তালে যাচ্ছি, কিন্তু আমরা চলার চেষ্টা করে অনেক দূর আসতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দেশীয় পণ্যের কিন্তু এখন মানে ভালো একটা বাজার যাচ্ছে, যদি আমরা মানে ইনোভেশনটা ধরে রাখতে পারি এবং নিজের মানে ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা দিয়ে যদি আমরা ইন্ডিয়ান পাকিস্তানের পাশাপাশি আমার নিজস্ব দেশীয় সব কিছুকে যদি তুলে নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে একটা সময় আমাদের বাংলাদেশের প্রোডাক্টও অনেক ভালো করবে। বিজনেস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমি চাই যে আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে, বা আমরা যে ধরেন একটা লেডিস শার্ট বা লেডিস কুর্তি বা জেন্টস, এগুলোর উপরে জাস্ট একটু হ্যান্ড স্টিচ করে এরকম যদি কোনো কাজ আমি দেশের বাহিরে ছড়িয়ে দিতে পারি, এটাই আমার স্বপ্ন। যদি কোনো বড় অর্ডার বা কোনো পার্টি বায়াররা যদি আমাদের এরকম হাতের কাজগুলোকে তাদের দেশের ট্রেন্ড অনুযায়ী যদি আমরা করে দিতে পারি, যে তাদের দেশে যেটা চলে, এবং 3 পিস তো আর বাইরে চলবে না, কিন্তু আমার হ্যান্ড স্টিচ সেলাইটা কিন্তু চলবে। তো দেখা গেল যে আমি হয়তো ফতুয়াতে একটু করে দিলাম বা একটা কলারে একটুখানি করে দিলাম। তো আমার স্বপ্ন যদি এইরকম মানে কিছু কাজ যদি আমি দেশের বাইরে দিতে পারতাম, আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারতাম, এটাই আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এবং সেই অনুযায়ী কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আপনার এখন অন অ্যান এভারেজ সেল কেমন হচ্ছে ভাইয়া? মাসে এই এই মাসের কথাই বলবো আর কি। আমার এই মাস না, গত মাসে যেমন আমার ওভারেজে আমার 1.5 লাখ টাকা সেল হয়েছে একটা মেলাতে।
হ্যাঁ, শুধু মেলাতেই সেল হয়েছে। এছাড়া যেহেতু আমি পাইকারি সেলার, আমার অফলাইনে ভালো একটা সেল হয়, কোনো মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকমও যায় ভাইয়া। এটা এটা হচ্ছে উৎসব ছাড়াই আপনি বলছেন, মানে উৎসব ছাড়াই এটা হচ্ছে নর্মাল আপনার সেল? হ্যাঁ ভাইয়া, নর্মাল সেল, কিন্তু গত 2 বছর সেলটা একদমই কমে গিয়েছিল, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে ছিল ওটা, তো তখন পাইকারি সেলটা আবার বন্ধ ছিল, কিন্তু ঈদ উপলক্ষে পাইকারি সেলটা আমার আবার শুরু হয়েছে। হ্যাঁ, তো ঈদে দেখা যায় যে আমাদের একটা টার্গেট থাকে যে হ্যাঁ, আমি যদি নর্মালি 3 লাখ টাকা সেল করি, তাহলে ঈদ আসলে নিশ্চয়ই আমি 10 লাখ টাকার একটা টার্গেট নেই, যে 10 লাখ টাকার মাল আমার যাবে। তো সেই টার্গেটেই আগাচ্ছি ভাইয়া, ইনশাল্লাহ। হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোনো ঘাটতি নেই। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, এই পণ্যকে আরও ছড়িয়ে দিন আপনি, এবং শুধু দেশে না, আপনি দেশের বাইরেও এই পণ্যগুলোকে ছড়িয়ে দিন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, আমাকে এনটিভিতে ডাকার জন্য। এনটিভি কর্তৃপক্ষ সবাইকে অনেক ধন্যবাদ। তবে একটি কথা না বললেই না, ওম্যান অ্যান্ড ই কমার্স ট্রাস্ট যেটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশীয় প্ল্যাটফর্ম, যেখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমার মনে হয় যে এই হাত ধরেই হয়তো আমরা দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় খুব ভালো অবস্থানে যেতে পারবো। তো ধন্যবাদ ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।